সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসবে কে এক্স। মাইনাসটা কোথায় থেকে আসে সেটা শুধু একটু বলে দিই। দেখো, ফোর্স যে দিক বরাবর ক্রিয়া করছে, ফোর্স কোন দিক বরাবর। আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি স্টুডেন্টস। আজকে তোমাদের ফিজিক্স ব্রেইন টিচার সেকেন্ড ক্লাসে আরো একটি আকর্ষণীয় টপিক নিয়ে এসেছি, পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন। এটা তোমাদের এইচএসসিতে দুইটা অধ্যায় আলোচনা করা আছে, মহাকর্ষ অভিকর্ষ এবং পর্যায়ভিত্তিক গতি। মহাকর্ষ অভিকর্ষতে এটা প্রতিপাদন করা আছে ঘনত্বের মাধ্যমে, কিন্তু পর্যায়ভিত্তিক গতিতে এটা প্রতিপাদন করা আছে F=-kx এই সমীকরণের মাধ্যমে। তা আমরা প্রতিপাদনটাও করব। প্রতিপাদন করার পর এখান থেকে যে বুয়েটের কোশ্চেনটা আসছিল 2016-17 সালে সেটাও সলভ করব, আর যেগুলো আনুষঙ্গিক প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিব। তো দেরি না করে শুরু করা যাক। একবারে ডিপলি এই পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন আলোচনা করব। ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, যাদের প্রকৃতপক্ষে জানার ইচ্ছা আছে তারা ক্লাসটা কন্টিনিউ করে, একদম জিরো থেকে বেসিক থেকে শুরু হবে। এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্টও বুঝতে পারবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টও বুঝতে পারবে, অ্যাডমিশন স্টুডেন্টও বুঝতে পারবে, সেভাবে ক্লাসটা আমি তুলে ধরবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন এটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, বাস্তবে এই ধরনের কোনো কিছু করা সম্ভব নয়। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর এখানে আমরা একটা টানেল বা সুড়ঙ্গ করলাম যেটা পৃথিবীর ব্যাস বরাবর যাবে। তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেন্টার অফ আর্থ। এরকম টানেল করাই সম্ভব না বাস্তবে, কারণ পৃথিবীর উপরে এই সামান্য এই যে এইটুকু জায়গার শুধু তাপমাত্রাটা মোটামুটি সহনীয় মাত্রায়, তাও অনেক বেশি। পৃথিবীর যত ভিতরে যাবে, একবারে পৃথিবীর ভিতরে, একবারে পৃথিবীর কেন্দ্রে, এইটুকু তাপমাত্রা অনেক বেশি হবে, অনেক বেশি। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এটা মিনিমাম 5000 ডিগ্রি সেলসিয়াস হবে। তো 5000 ডিগ্রি সেলসিয়াসে এখন পর্যন্ত এরকম কোনো যন্ত্র আসেনি পৃথিবীতে যেটা এই সুড়ঙ্গ খনন করতে পারবে, সম্ভব। কিন্তু এখান থেকে অলরেডি ম্যাথ আসছে বুয়েটে। তা আমরা এইটা বাস্তবে না, কিন্তু হাইপোথেটিক্যালি যদি কখনো এই ধরনের যন্ত্র আসে পৃথিবীতে, তাহলে এটা সমাধান করা সম্ভব বা এই ধরনের সুড়ঙ্গ খনন করা সম্ভব। অনেকগুলো সিচুয়েশন নিলাম। ফার্স্ট সিচুয়েশনে পৃথিবীর একদম ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করলাম, একদম ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করলাম, তাহলে এটা অবশ্যই পৃথিবীর কেন্দ্র দিয়ে যাবে। এরপর আমরা চাইলে শুধু যে পৃথিবীর ব্যাস বরাবরই খনন করতে হবে এরকম কোনো কথা নাই। আমরা চাইলে এটাকে আরেকটু বাঁকা বা ধরো এইভাবে হতে পারে জিনিসটা, শুধু এভাবেই না, এভাবেও হতে পারে। ধরো কেন্দ্র দিয়ে গেলই না, শুধু এখান থেকে এদিক বরাবর চলে গেল, এরকম হতে পারে বিষয়টা। আবার ধরো তোমার মনে হলো যে এখান থেকে এদিক বরাবর সুড়ঙ্গ খনন করবা, সেক্ষেত্রেও এটা সত্য। যদি এদিক বরাবর সুড়ঙ্গ খনন করতে চাও তাহলে হবে। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য এই সুড়ঙ্গ খনন করা সম্ভব এবং প্রত্যেকটার জন্য অ্যান্সার সেমই আসবে, পর্যায়কাল সেমই আসবে। টানেল এভাবে তোমাদের বইগুলোতে আঁকানো আছে। আমরা এভাবে হলেও ধরো এই দুটো প্রতিপাদন করলে মোটামুটি সবগুলো প্রতিপাদন হয়ে যাচ্ছে। তো এই দুটো আমরা প্রতিপাদন করব, প্রতিপাদন করে দেখাবো যে এর মাঝখানে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, তাহলে এর গতিটা হবে সরল দোলন গতি, সিম্পল হারমোনিক মোশন, SHM। এখান থেকে এই বস্তুটা এখানে আসবে, আবার এখানে যাবে এবং সারা জীবন এর মধ্যেই দুলতে থাকবে, SHM। তাহলে এর গতি হবে হচ্ছে সরল ছন্দিত বা SHM। এটা প্রতিপাদন করব। এখান থেকে এই পর্যন্ত আসতে যাইতে কতক্ষণ সময় লাগে সেটা বের করব, এর ফ্রিকোয়েন্সি কত হবে সেটা বের করব, এবং কৌণিক কম্পাঙ্ক কত হবে সেগুলো সবগুলো বের করবো আমরা ইন্ডিভিজুয়ালি। তো এইচএসসি বইগুলোতে শুধু এই চিত্র আছে, আমরা এই চিত্রের জন্য প্রতিপাদন করে দেখাবো যে সকল ক্ষেত্রেই টাইম পিরিয়ড সেম আসবে। তাহলে শুরু করা যাক। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করার জন্য আগে আমাদের অভিকর্ষ স্তরণের সাধারণ সমীকরণ, তারপরে অভিকর্ষ স্তরণের গভীরতার সাথে যে সমীকরণ সেটা, এবং সরল দোলন গতি, তিনটা সম্পর্কে আগে ধারণা নিব। তিনটা ধারণা নিয়ে তিনটা থেকে তিনটা সূত্র আসবে। এই তিনটা সূত্র ব্যবহার করে আমরা পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করলে যে পর্যায়কাল হবে সেই পর্যায়কালের সমীকরণটা নির্ণয় করব। তো আগে এই তিনটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। কনসেপ্ট 1, ফার্স্ট কনসেপ্ট আমাদের আগে রাখতে হবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত যে কনসেপ্ট, আগে অভিকর্ষ ত্বরণের সমীকরণটা প্রতিপাদন করবো আমরা। দেখো এটা হচ্ছে একটা পৃথিবী, এটা আমাদের পৃথিবীর উপর যে কোনো একটা বস্তু আছে, সাপোজ ধরো এই বস্তু,
এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর বস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি, পৃথিবীর ব্যাসার্ধ। এটাই পৃথিবীর ব্যাসার্ধ এবং এটাই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর একবারে কেন্দ্র পর্যন্ত দূরত্ব আর। এখন এইটা আমাদের প্রথম বস্তু হিসেবে আচরণ করবে, এটা হবে আমাদের m1, আর এটা আমাদের দ্বিতীয় বস্তু হিসেবে আচরণ করবে m2। পৃথিবীর ভরকে m ধরা হয় এবং এই বস্তুর ভরকে আমরা ছোট হাতের m ধরলাম। তাহলে এই দুইজনের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বলের সূত্র আমরা সবাই জানি, F = g m1 m2 / d²। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সূত্র। এই মহাকর্ষ বলের সূত্রতে F = g m1 হিসেবে পৃথিবী নিজেই আছে, এই জন্য m1 এর পরিবর্তে আমরা পৃথিবীর ভর m বসাবো, এবং m2 হচ্ছে এই বস্তুর জন্য এই বস্তুর ভর ছোট হাতের m বসাবো, এবং এই দুজনের মধ্যবর্তী দূরত্ব, এই দুজনের মধ্যবর্তী কেন্দ্রের দূরত্ব হচ্ছে r। তাহলে এইটা আমরা r বের করলাম। তাহলে F = g mm / r²। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স Fg। এখন আমরা এটাও পড়ছি যে পৃথিবীর যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে টানে তাকে বলা হয় ওজন, এই বস্তুর ওজন। তাহলে ওজন অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুকে টানবে, এই জন্যই তো সে পড়ে যাচ্ছে না। আর এই ওজন W = আমরা সবাই পড়ছি mg, ওজন W = mg। এখন এই দুইটা সমীকরণের মধ্যে একটু নোটিস করে দেখো, যেটাই গ্র্যাভিটেশনাল ফোর্স সেইটাই তো প্রকৃতপক্ষে ওজন। ভাই, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই তো ওজনের সৃষ্টি হচ্ছে। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো, যদি কোনো একটা ভরের বস্তুকে অন্য একটা ভরের বস্তু আকর্ষণ না করতো, তাহলে ওজন থাকাও সম্ভব ছিল না। তাহলে এই Fg আর W আসলে প্রকৃতপক্ষে দুইটা আলাদা জিনিস না, এই দুটাই সেম। তাহলে Fg = আমরা এখান থেকে লিখতে পারি W। তাহলে Fg = আমরা জানি g mm / r², এই ওজনের পরিবর্তে লিখতে পারি হচ্ছে mg। m কে মেরে ফেললো, তার ফলে বেঁচে থাকলো দেখো g = gm / r²। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সেই বিশ্ববিখ্যাত সমীকরণ g = gm / r²। এটা মোটামুটি যারা ফার্স্ট ইয়ারে অলরেডি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় পড়ে ফেলছো তাদের মনে থাকার কথা। তো কনসেপ্ট 1 এ আমরা যা শিখলাম সেটা হচ্ছে g = gm / r²। এটা আমরা মনে রাখবো। কনসেপ্ট 2 তে আমরা গভীরতায় অভিকর্ষ ত্বরণ এটা পড়বো। তো পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, বাট যত গভীরে যাবা গ্র্যাভিটির মান তত কমতে থাকবে। এখানে জি এর মান 9.8, এখান থেকে এর ভিতরে গেলে 6.6 বা 5.5, দেন ধীরে ধীরে একেবারে সেন্টারে জি এর মান হয়ে যায় 0। উপরের দিকে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে এবং অসীমে গিয়ে হয়ে যায় 0। সেটা হচ্ছে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো না, কারণ আজকে আমাদের মেইন টপিক হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন। তো দেখো, তাহলে মনে করলাম ভূপৃষ্ঠ থেকে কেউ একজন একটা সুড়ঙ্গ খনন করে ভূপৃষ্ঠের ভিতরে ডি পরিমাণ গভীরে গেল। তো এই পুরোটুকুকে আমরা বলছি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। যদি এইটুকু ডি হয় তাহলে 100% শিওর এইটুকু হবে r - d। তো যখন এই বস্তুটা এখান থেকে এখানে আসবে, এখানে যখন বস্তুটা অবস্থান করবে, দি নেচার অফ গ্র্যাভিটি ইজ এই অবস্থানে থাকার সময় পৃথিবীকে এভাবে যদি ওই বরাবর যদি একটা বৃত্ত কল্পনা করে নিই, বৃত্তের শুধু এই ভিতরের অংশ এই বস্তুটার উপর মহাকর্ষ বলের প্রভাব খাটাবে, বাইরের অংশটুকু এর উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তার ফলে এইটুকু অংশ পৃথিবীর বাইরের অংশ, অর্থাৎ যেখানে সে আছে সেই বরাবর যদি একটা ছোট পৃথিবী কল্পনা করি, সেই ছোট পৃথিবীর বাইরের যে মাস আছে সেই মাস এর উপর কোনো ইফেক্ট ফেলবে না। ইট ইজ এ নেচার অফ গ্র্যাভিটি। তাহলে এবার এখানে অভিকর্ষ ত্বরণটাকে আমরা ধরলাম হচ্ছে আমরা জিডি না ধরে, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন, এটাকে ধরলাম হচ্ছে আমরা জি প্রাইম, আর এখানে ধরলাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এই জি এর মান আমরা জানি, জি এর মান 9.8 মিটার/সেকেন্ড²। এই জি প্রাইমের মান আমি বললাম যত গভীরে যাব তত কমতে থাকবে। তাহলে জি প্রাইমের মান অবভিয়াসলি জি থেকে ছোট হবে। তাহলে জি বড় হবে জি প্রাইমের থেকে। সাপোজ জি যদি 9.8 হয়, জি প্রাইম হবে 5.6 বা এনিথিং লাইক দ্যাট। এখন এই জি এর সমীকরণটা আমরা প্রতিপাদন করব। তো ফার্স্টে এই জি এর সমীকরণটা একটু আগে কনসেপ্ট 1 এ পড়লাম, জি ছিল gm / r²। এটা ছিল হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমীকরণ, কনসেপ্ট 1 এ পড়লাম আমরা। এখন জি থাকলো, m এর পরিবর্তে আমরা ছোটবেলায় পড়ছি এই যে ঘনত্ব ρ m/v। তাহলে m লেখা যাবে ρv। তাহলে এখান থেকে m এর পরিবর্তে আমরা লিখে দিই ρv / r²।
তাহলে এখান থেকে জি ইজ ইকুয়াল টু জি ইন্টু রো ইন্টু এই ভি হচ্ছে পৃথিবীর আয়তন। আমরা গ্র্যাভিটিটা বের করতেছি ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠ সহ সম্পূর্ণটুকুর আয়তন, তখন পৃথিবী হয়ে যাবে একটা গোলক। আর গোলক আকৃতির বস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে ভি এর পরিবর্তে আমরা এখানে লিখে দিতে পারি 4/3 পাই আর কিউব ডিভাইড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার আর কিউবকে মেরে ফেললে একটা আর বেঁচে থাকে, তাহলে এখান থেকে জি ইজ ইকুয়াল টু আমরা সমীকরণ পাবো 4/3 পাই আর রো জি। এটা হচ্ছে জি এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন যখন ঘনত্ব দেওয়া থাকবে। এই রোটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। তো পুরো পৃথিবীর জন্য ঘনত্ব বিজ্ঞানীরা বের করছে, ঘনত্বের মান হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। তো বিভিন্ন জায়গায় ঘনত্ব বিভিন্ন রকম। তো পৃথিবীর উপরের দিকে ঘনত্বটা তুলনামূলক বেশি, কিন্তু ভিতরে ঘনত্ব অনেক কম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘনত্ব হওয়ার কারণে সবগুলো ঘনত্ব যোগ করে একটা গড় ঘনত্ব বের করছে। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। তো এটা হচ্ছে জি এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন, জি এর জেনারেল ইকুয়েশন ঘনত্বের সাথে। এবার আমরা জি প্রাইমের ইকুয়েশন বের করতে যাচ্ছি। জি প্রাইমের ইকুয়েশন হবে 4/3। দেখো জি প্রাইমে যখন চলে আসে তখন আমি বললাম যে বাইরের এইটুকুর অংশ যে পৃথিবী আছে সেই পৃথিবী এর উপর কোনো ইফেক্ট ফেলতে পারবে না, ইফেক্ট ফেলবে শুধুমাত্র এই ছোট পৃথিবী। আর এই ছোট পৃথিবীর ক্ষেত্রে ছোট পৃথিবীর যদি আয়তন বের করি, তাহলে আয়তন বের করার সময় তখন এখানে আর এর পরিবর্তে, যেমন আগের বার হয়েছিল পুরোটা আর হয়েছিল, কারণ পুরো পৃথিবীর জন্য বের করতেছিলাম। এবার ছোট পৃথিবীর জন্য বের করব। ছোট পৃথিবীর জন্য আর না হয়ে যাবে হচ্ছে আর মাইনাস ডি। তাহলে 4/3 পাই আর এর পরিবর্তে এখানে জাস্ট আর মাইনাস ডি। ঘনত্ব চেঞ্জ হবে না, কারণ ঘনত্ব বললাম প্রত্যেকটা জায়গার ঘনত্ব নিয়ে একটা গড় ঘনত্ব বের করছে 5500। তাহলে ঘনত্ব চেঞ্জ হবে না, আর মহাকর্ষীয় ধ্রুবক তো কখনোই চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে জি প্রাইমের ইকুয়েশন, এটা হচ্ছে জি এর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি আমরা এবার ভাগ করে দিই, তাহলে এখান থেকে পাবো জি ডিভাইড বাই জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 পাই সব কাটা যাবে, রো জি কাটা যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে আর নিচে থাকবে হচ্ছে আর মাইনাস ডি। তাহলে এখান থেকে এই জিনিসটাকে যদি উল্টাই দিই, তাহলে এখান থেকে লেখা যাবে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর মাইনাস ডি ডিভাইড বাই আর। দুটোই উল্টে গেল। এবার এখানে আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের আবার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন। এই জন্য এই আর মাইনাস ডি কে আমরা ধরবো হচ্ছে ছোট হাতের আর। এইটুকু ডেপথ আর এইটুকু হচ্ছে ছোট হাতের আর, কারণ পৃথিবীটা ছোট, এখানে ছোট পৃথিবী শুধু এর উপর ইফেক্ট ফেলবে। তাহলে এখানে আমরা এই আর মাইনাস ডি এর পরিবর্তে লিখতে পারি ছোট হাতের আর ডিভাইড বাই বড় হাতের আর। তাহলে এখান থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু আসবে জি আর ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার সূত্র। জি প্রাইম এই জায়গায় জি থাকবে না, জি প্রাইম এটা নির্ণয় করার সূত্র হচ্ছে জি আর বাই আর, যেখানে আরটা হচ্ছে এই যে ছোট পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ছোট পৃথিবীর ব্যাসার্ধ এইটুকু হচ্ছে আমাদের ছোট হাতের আর। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2 গভীরতা অভিকর্ষ ত্বরণ। এবার আমরা কনসেপ্ট 3 নিয়ে আলোচনা করব, থার্ড এন্ড লাস্ট কনসেপ্ট। এবার কনসেপ্ট 3 তে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করব। সরল দোলকের গতি কেমন হয়, আর এর ক্ষেত্রে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আলোচনা করব। একটা সরল দোলক আঁকাই আমরা। এই সরল দোলক এর তিনটা অবস্থানের মধ্যে দুইটার একই নাম, এগুলোকে বলা হয় সর্বোচ্চ অবস্থান, আর এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থান। তো এই সরল দোলক এখান থেকে এভাবে যায় এবং আসে। ফার্স্টে সরল দোলকের কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার করি। তো ভাই এটা তো আমাদের দোলনাও এরকম করে না, দোলনা এই পাশ থেকে দোল দিলে দোলনা ও পাশে যায় আবার আসে। কিন্তু ওটা দোলনা সরল দোলক নয়, সরল দোলক অন্য কিছু। সরল দোলক কি? সরল দোলক এমন কিছু যেটা ওপাশ থেকে এপাশে, এপাশ থেকে ওপাশে যাবে শুধুমাত্র গ্র্যাভিটির কারণেই এই জিনিসটা দোলন সম্পন্ন করবে। কিন্তু আমরা যে দোলনাটা আমরা চিন্তা করি, দোলনার ক্ষেত্রে কিন্তু আমরা বলটা প্রয়োগ করি। তা আমরা যেহেতু বলটা প্রয়োগ করি, তখন সেখানে আর সরল দোলকের কনসেপ্ট থাকে না। যেখানে সম্পূর্ণ দোলনটা সম্পন্ন হবে কেবলমাত্র অভিকর্ষ ত্বরণের কারণেই, সেটাকে বলা যাবে হচ্ছে সরল দোলক। অনেক সময় অনেক বাড়ির ঘড়িতে দেখা যায় পেন্ডুলাম, কিন্তু ওই পেন্ডুলামটা আসলে প্রকৃতপক্ষে গ্র্যাভিটির কারণে দুলছে না, ওই পেন্ডুলামটা দুলাচ্ছে হচ্ছে ঘড়িতে থাকা ব্যাটারি। এই ব্যাটারির কারণে ব্যাটারির যান্ত্রিক শক্তিগুলো রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে, রাসায়নিক শক্তি আবার যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে পেন্ডুলামটাকে এভাবে দুলাচ্ছে। কিন্তু ওখানে গ্র্যাভিটির কারণে দুলছে না। আমাদের একটা দরকার এমন কিছু যেটা শুধুমাত্র গ্র্যাভিটির কারণেই দুলবে। যখন গ্র্যাভিটির কারণে এই জিনিসটা দোলন সম্পন্ন করবে, তখনই কেবলমাত্র সেটাকে বলা যাবে হচ্ছে সরল দোলক। এবং এটা কখনোই থামবে না। দোলনা দিলে কিন্তু দোলনা একসময় গিয়ে থেমে যায়, কিন্তু
সরল দোলকে এটা কখনোই থামবে না, সারা জীবন যতদিন পর্যন্ত পৃথিবীতে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটি থাকা পর্যন্ত এই জিনিসটা দুলতেই থাকবে। তাহলে এখন গ্র্যাভিটির সাহায্যে কিভাবে এই জিনিসটা দুলে আমরা দেখি। সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করি। সর্বোচ্চ স্থানে পৃথিবীর যে কোনো জায়গায় গ্র্যাভিটি কাজ করবে হচ্ছে একদম নিচের দিক বরাবর। ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর বিভাজন সূত্রে আমরা এরকম পড়ছি যে কোনো একটা ভেক্টর, সাপোজ আর ভেক্টর এদিক বরাবর যদি ক্রিয়া করে তাহলে দুইটা উপাংশ হয়, এটাকে বলা হয় লম্ব উপাংশ, কারণ দুইটাই 90 ডিগ্রিতে থাকে। এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটা হয় হচ্ছে আর কস থিটা, যার সাথে কোণ তার সাথে কস, আর যার সাথে কোণ নেই তার সাথে হয় হচ্ছে সাইন থিটা। এই সূত্রটাকে বলা হয় ভেক্টরের বিভাজন সূত্র। পৃথিবীর সকল ভেক্টর রাশি ভেক্টরের বিভাজন সূত্রটা মেনে চলবে। যেহেতু ভেক্টরের বিভাজন সূত্র মেনে চলবে তাহলে অভিকর্ষ ত্বরণ, ডাজন্ট ম্যাটার অভিকর্ষ ত্বরণ, ত্বরণ হলে 100% শিওর সেটা ভেক্টর রাশি, আর যদি ভেক্টর হয়ে থাকে তাহলে সে অবশ্যই ভেক্টরের বিভাজন সূত্র মেনে চলবে। তাহলে জিও দুইটা অংশে বিভক্ত হবে, একটা হবে এই দিক বরাবর আর একটা হবে এই দিক বরাবর। আমরা আঁকায় দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এই জি এর দুইটা কম্পোনেন্ট হবে, একটা ঠিক এই দিক বরাবর এই দড়ি বরাবর, আর আরেকটা হবে এই যেটা নীলা সেটার সাথেই 90 ডিগ্রি কোণ নিতে হবে, যেটা নীলা সেটার সাথেই তোমাকে 90 ডিগ্রি কোণে নিতে হবে। এখন এই কোণটাকে সরল দোলকে ধরা হয় হচ্ছে থিটা। যেহেতু ওই কোণটা থিটা তাহলে 100% শিওর এই কোণটা হবে হচ্ছে আমাদের থিটা, কারণ পরস্পর অনুরূপ কোণ। আর এখানে জি বিভাজিত হয়ে যাওয়ার কারণ যেহেতু ভেক্টর বিভাজন, তাহলে যার সাথে কোণ তার সাথে হবে কস, তাহলে এই দিক বরাবর কাজ করবে হচ্ছে জি কস থিটা, আর এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আমাদের জি সাইন থিটা। এই জি সাইন থিটার কারণে এই জিনিসটা এখান থেকে এদিক দিয়ে এই জায়গায় চলে আসবে। যখন এখানে চলে আসবে এর কোনো কম্পোনেন্ট থাকবে না, অভিকর্ষ ত্বরণ তখন ডিরেক্টলি নিচের দিক বরাবর ক্রিয়া করবে, গ্র্যাভিটি সম্পূর্ণটাই নিচের দিক বরাবর ক্রিয়া করবে। এখান থেকে যাত্রা করে যখন উপাশে চলে যাবে বস্তুটা, তখন আবার অভিকর্ষ ত্বরণ কোন দিক বরাবর ক্রিয়া করবে ভাইয়া? নিচের দিক বরাবর, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড সবসময় পৃথিবীতে নিচের দিক বরাবরই ক্রিয়া করে। তাহলে আবারও এইটার দুইটা উপাংশ হবে, একটা ধরে নিলাম হচ্ছে ঠিক এই দিক বরাবরই ধরে নিতে হবে, আর আরেকটা যেটা নীলা সেটার সাথে 90 ডিগ্রি কোণে এই দিক বরাবর নিতে হবে। আবার যেহেতু ওই পাশের কোণটাও থিটা, এই কোণটা আবারও থিটা, যেহেতু এটা থিটা তাহলে পরস্পর অনুরূপ কোণ হিসেবে এইটা হয়ে যাবে হচ্ছে থিটা। আর এই যে ভেক্টর বিভাজনে আমরা পড়ছি যার সাথে কোণ তার সাথে কস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জি কস থিটা, কারণ এর সাথে আছে কোণ আর এর সাথে কোণ নাই, এই জন্য এটা হয়ে যাবে জি সাইন থিটা। তো এই দুইটা কম্পোনেন্ট যদি নোটিস করি, দেখো জি সাইন থিটার জি, এই পাশেও জি সাইন থিটা, এই জি সাইন থিটা কি করছে? একে সেন্টারের দিকে নিয়ে আসতেছে, সেন্টারে এসে জি হয়ে যাচ্ছে, একবারে জি হয়ে যাচ্ছে। দেন এরপর জিনিসটা হচ্ছে ইনারশিয়ার কারণে, গতি জড়তার কারণে একটা জিনিস ধরো অনেক দূর, অনেকক্ষণ থেকে দৌড়ে আসলাম, আমি অনেক দূর থেকে দৌড়ে আসলাম, আমি যদি এখানেই থেমে যাই আমি কিন্তু চাইলেও এখানে থামতে পারবো না, যেহেতু এখানে কোনো ফ্রিকশন কিছু নেই, বাতাসে হচ্ছে জিনিসটা। আমি এখানে থেমে যেতে চাইলেও গতি জড়তার কারণে আমার জিনিসটা সামনের দিকে আরো কিছু দূর নিয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল বাস অনেক জোরে যাচ্ছে, বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা উড়ে চলে যাবে না? সেম জিনিস একই এখানে ঘটে। এই জিনিসটা এখানে ভেলোসিটি জিরো, এখানে ভেলোসিটি জিরো, বেগ জিরো থেকে ধীরে ধীরে এখানে গিয়ে বেগ ধরা হয়ে গেল 5, তাহলে প্রসেসটা হবে এখানে 0, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে 3, এখানে 4, এখানে হবে হচ্ছে 5। দেন এখানে এসে তো এর কোনো জি সাইন থিটা এই ধরনের কোনো কম্পোনেন্ট নাই, তাহলে তো এই জিনিসটা এখানে থেমে যাওয়ার কথা, কিন্তু থামবে না, কারণ এ অলরেডি একটা বেগ পেয়ে গেছে হচ্ছে 5। যেহেতু বেগ পেয়ে গেছে, বাস ব্রেক করবে কিন্তু এ তো থামতে পারবে না, তার ফলে এদিকে সে গতি জড়তার কারণে আরো কিছু দূর মুভ করে যাবে, 5 এর পরে হয়ে যাবে 4, স্পিড এবার কমবে, কারণ আবার এই দিক থেকে বল প্রয়োগ করা শুরু করছে কে? আবার ওকে কেন্দ্রের দিকে টানতেছে কে? জি সাইন থিটা। তার ফলে এই জি সাইন থিটা আরো বেগ ওদিক বরাবর কাজ করতেছে, বেগ ওদিক বরাবর কাজ করতেছে 4, এরপর হবে 3, 2, 1, এখানে গিয়ে আবারও হয়ে যাচ্ছে 0। দেন আবার এই জি সাইন থিটা কম্পোনেন্ট একে আবার কেন্দ্রের দিকে টানবে, সে 0, 1, 2, 3, 4, এখানে আসবে 5। দেন 5-এ আবার সে থামতে পারবে না, কারণ গতি জড়তা, বাস ব্রেক করলেও যাত্রী উড়ে যাবেই, তাহলে যাত্রী উড়ে গিয়ে আবার এখানে গিয়ে এই যে জি সাইন থিটা, এইভাবে আজীবন এই ঘটনাটা ঘটতেই থাকে শুধুমাত্র এই জি সাইন থিটার প্রভাবে। এইটা হচ্ছে আমাদের সরল দোলক, এখানে শুধুমাত্র গ্র্যাভিটির কারণে এই ঘটনাটা ঘটবে। এই সরল দোলকের মতোই ঘটনাটা ঘটবে আমাদের পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খননে। এই যখন সরল দোলন ঘটে, এই সরল দোলনের ক্ষেত্রে একটা সূত্র লেখা হয় F = -kx, F = -kx। আমি একটু আলোচনা করি। সরল দোলকের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক। যেহেতু F = ma,
বস্তুর ভর যদি ধ্রুবক হয় তাহলে এক্ষেত্রে এফ সমানুপাতিক এ হবে, যেহেতু এফ এ এর সমানুপাতিক এবং এ এক্স এর সমানুপাতিক, তো এখান থেকে চলে আসা হচ্ছে এফ সমানুপাতিক এক্স, আর সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসবে কে এক্স। তো মাইনাসটা কোথায় থেকে আসে সেটা শুধু একটু বলে দিই। দেখো ফোর্স যে দিক বরাবর ক্রিয়া করছে, ফোর্স কোন দিক বরাবর ক্রিয়া করছে, জি সাইন থিটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এদিক বরাবর, কিন্তু এই সরণ এই জিনিসটা সরে যাচ্ছে কোন দিক বরাবর, বিপরীত দিকে। এই বল আর সরণ পরস্পর বিপরীত দিকে হওয়ার কারণে এখানে চলে আসা হচ্ছে মাইনাস, আর এখান থেকে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স সমীকরণটা আসে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট অফ সিম্পল হারমোনিক মোশন, সরল দোলকের কনসেপ্ট। এই পর্যন্ত আই থিঙ্ক বুঝতে পারছি। এরপর এই কনসেপ্ট 1, কনসেপ্ট 2 আর কনসেপ্ট 3 এই তিনটার কম্বিনেশন মিলে আমাদের চলে আসবে হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন। তাহলে এবার আমাদের মেইন কনসেপ্টের দিকে আগাই। তাহলে এবার আমাদের মেইন কনসেপ্ট পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন কমপ্লিটলি বোঝার জন্য আমরা চিত্রটা ফার্স্টে টানেল থ্রু আর্থ ব্যাস বরাবরই নিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা। এরপর আমরা যে কোনো অ্যাঙ্গেলে নিলেও যে টাইম পিরিয়ড সেম হবে সেটা আলোচনা করব। ফার্স্টে এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করলাম। সাপোজ এখানে আছে তুমি, ধরো রহিম, আর এখানে রহিমের একটা ফ্রেন্ড রহিমা। এই রহিম থেকে রহিমা পর্যন্ত পৌঁছাইতে মাত্র 84.6 মিনিট সময় লাগবে। গিয়ে আসতেও যদি বলে যাইতে কতক্ষণ লাগবে, তাহলে 42.3 মিনিট লাগবে। গিয়ে আসতে টোটাল সময় লাগবে হচ্ছে 84.6 মিনিট। আর আমরা জানি যে গিয়ে আবার ওই অবস্থানে আসতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এই 84.6 মিনিট এইটা আমরা নির্ণয় করে দেখাবো। তো দেখা যাক কিভাবে আসে জিনিসটা। ফার্স্ট অফ অল, পৃথিবীর কেন্দ্রে, একবারে কেন্দ্রে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান একদম 0। একবারে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে আমরা জি, এটা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ধরো এই গতিপথের যে কোনো একটা অবস্থানে, সাপোজ এই অবস্থানে, যে কোনো একটা অবস্থানে এই জায়গায় যে অভিকর্ষ ত্বরণ, এটাকে আমরা কনসেপ্ট 2 তে এটার নাম দিয়েছিলাম হচ্ছে জি প্রাইম। এই জি প্রাইমের ইকুয়েশনটা আমরা জানি অলরেডি। জি প্রাইমের ইকুয়েশন কি জানি ভাইয়া? জি প্রাইমের ইকুয়েশন হচ্ছে জি আর বাই আর। এইটাও আমরা প্রতিপাদন করছিলাম, যেখানে ছোট হাতের আরটা হবে এর কেন্দ্র থেকে দূরত্ব, এইটুকু হবে হচ্ছে আমাদের আর, কেন্দ্র থেকে কতখানি দূরে আছে। আর এটা ছিল হচ্ছে আমাদের ডি এর কোনো দরকার নাই, আর পুরোটা টোটাল ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। তাহলে এখন এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে এখানে কিভাবে সরল দোলন গতি সম্পন্ন হয় সেটা বুঝাই। ধরো এখানে একটা বস্তু, এটা বস্তুকে ছেড়ে দিলাম, বস্তু ছেড়ে দিলে ধীরে ধীরে এখানে ভেলোসিটি 0, এখানে স্পিড 0, 0 থেকে 1 2 3 4 5 6 7 আসলো। আচ্ছা 5 ধরি, আগেরটার সাথে মিলবে। 0 1 2 3 4 5, এখানে আসলো 5। কিন্তু 5 আসার পর এখানে গ্র্যাভিটি 0 হওয়া সত্ত্বে তাহলে ব্রেক করে দিছে, আর কোনো কাহিনী নাই, এখানে জি 0 হয়ে গেছে। কিন্তু এখানে তো কোনো ফ্রিকশন নাই, তার ফলে এই জিনিসটার ওই বাসের মতো কাহিনী করবে, বাস ব্রেক করবে কিন্তু যাত্রীগুলো তো আর থামতে পারবে না গতি জড়তার কারণে। তারপরে এখান থেকে একটা বস্তুকে ফেলে দিলে এই আসলো 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 আসলো, এখানে এসে থেমে যাওয়া উচিত, কিন্তু থেমে না গিয়ে গতি জড়তার কারণে সে পার হয়ে চলে যাবে, পার হয়ে চলে যাবে, পার হয়ে চলে যাবে। কিন্তু এই যে আবার পৃথিবী তাকে আবার আগের দিকে টানবে, কারণ এই যে কোনো জায়গায় জি প্রাইম হলে এর ফোর্স, যে ফোর্স তো সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে। এখানে ফোর্স হবে এম জি প্রাইম, এই এম জি প্রাইমটাকে কেন্দ্রের দিকে টানতেছে। এখানে যখন আসবে তখন আবার এম জি প্রাইম এই দিক বরাবর একে টানবে, তার ফলে সে সারা জীবন এখান থেকে পড়ে গেলে এখানে এসে বেগ সবচেয়ে বেশি হবে, তারপর বেগ ধীরে 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 কমতে কমতে এখানে 0 হবে, দেন আবার এমজি লাগবে, আবার উপরের দিকে হবে। এই ঘটনাটা আজীবন ঘটতেই থাকবে। আর এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধুমাত্র গ্র্যাভিটির কারণে যদি এই ধরনের দোলন সম্পন্ন করে, তাহলে তখন সেটাকে বলছি আমরা সরল দোলন গতি। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করলে এর মধ্যে কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার ফার্স্ট অফ অল গতি কেমন হবে? গতি হবে হচ্ছে সরল দোলন গতি। তাহলে গতি নিয়ে আমাদের কনফিউশন ক্লিয়ার হলো। গতি হবে সরল দোলন গতি। কেন হবে সেটাও বুঝলাম, কারণ ফেলে দিলে 0 1 2 3 4 5 ইনারশিয়া থামানোর চেষ্টা করছে এবং এমজি উপরের দিকে টানতেছে, তার ফলে এখানে কি আবার 0, দেন আবার 1 2 3 4 5 আবার একই ঘটনা ঘটতেই থাকবে। এটা হচ্ছে আমাদের সরল দোলন গতি হবে। এখন এখানে যে ফোর্স, এই ফোর্সটা আমরা কি বের করছি? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি আর বাই আর। এখন আমরা জানি ফোর্স এফ ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে এম এ। এম এ না, এখানে কি পরিমাণ ফোর্স কাজ করছে যে কোনো অবস্থানে, গতিপথের যে কোনো একটা অবস্থানে এখানে কি পরিমাণ ফোর্স কাজ করছে? এই যে এম জি প্রাইম পরিমাণ, নট এম এ, কারণ এখানে ত্বরণ হিসেবে কাজ করতেছে জি প্রাইম। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম জি প্রাইম।
এই পরিমাণ ফোর্স এখানে কাজ করতেছে, একে কেন্দ্রের দিকে টানতেছে, ফোর্স কেন্দ্রের দিকে টানতেছে। কিন্তু এর সরণ সবসময় কোন দিক বরাবর মাপা হচ্ছে, দেখো এর সরণ কোন দিক বরাবর মাপা হচ্ছে, এই যে কেন্দ্র থেকে কত দূরে আছে সে, অর্থাৎ এই আরটাই অনেকটা পর্যায়ভিত্তিক গতি অধ্যায়ের এক্স এর মতো কতখানি সরে যাচ্ছে, সেন্টার থেকে কতখানি সরে যাচ্ছে, এই আরটা অনেকটা এক্স এর মতো আচরণ করছে এই ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখো এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এই জি প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে জি আর বাই আর, জি প্রাইমের ইকুয়েশন আগে প্রতিপাদন করছি, কিন্তু এখানে আমরা এম ইন্টু এটা আর না লিখে আমরা লিখবো জি এক্স বাই আর, কারণ এই যে পর্যায়ভিত্তিক গতিতে কেন্দ্র থেকে কত দূর সরে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এক্স, আর এখানে আর দ্বারা এক্স কে মিন করতেছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু এম জি এক্স বাই আর, এটা হচ্ছে ফোর্স, টোটাল ফোর্স আমরা বের করছি। যদি কখনো বলে যে ত্বরণ, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি যে এম এ, তাহলে এম এ ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে হচ্ছে এম জি এক্স বাই আর, এম কে মেরে ফেললো, তারপরে ত্বরণ আসলো জি এক্স বাই আর, যেখানে এক্সটা হবে যে কেন্দ্র থেকে কতখানি দূরে সে অবস্থান করতেছে, এটা হচ্ছে ওই অবস্থানে ত্বরণ, যদি ত্বরণ বের করতে বলে। আর যদি ত্বরণ বের করতে না বলে তাহলে এইটুকুর দরকার নেই, আমি এইটুকু মিশাই দেবো। এবার দেখো এফ ইজ ইকুয়াল টু এম জি এক্স বাই আর, আর একটু আগে আমরা বললাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এই এফ এর এখানে ওই মাইনাসের সাথে মাইনাস মিলানোর জন্য একটা মাইনাস দিয়ে দিলাম, এভাবে তো হয় না, এই মাইনাসটার কারণও ব্যাখ্যা করতে হবে। দেখো এই এক্স আর এই এফ এর ডিরেকশন, দেখো আবারও এফ এর ডিরেকশন যেদিক বরাবর, এক্স এর ডিরেকশন কিন্তু তার উল্টা দিকে, এখানে ফোর্স কাজ করতেছে নিচের দিক বরাবর, কিন্তু জিনিসটা সরণ করতেছে উপরের দিক বরাবর। তার ফলে এফ আর এক্স এর ডিরেকশন, একজনের ডিরেকশন নিচে কিন্তু আরেকজনের ডিরেকশন উপরের দিক হওয়ার কারণে এখানে আমরা দিয়েছি হচ্ছে মাইনাস। তাহলে এবার এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুটো সমীকরণ যদি তুলনা করা হয়, দেখো এফ এফ মিলে গেল, মাইনাস মাইনাস মিলে গেল, এক্স এক্স মিলে গেল, তাহলে এই যে এম জি, এই যে এম জি ডিভাইড বাই আর, এইটাই হবে হচ্ছে আমাদের কে। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা এম জি বাই আর, তাহলে কে ইজ ইকুয়াল টু এম জি ডিভাইড বাই আর, এটা প্রতিপাদন করলাম আমরা। এবার পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু, আমরা সমীকরণ একটা পড়ছিলাম টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, এরকম পড়ছিলাম আমরা স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এরটা সরল দোলনের ক্ষেত্রে প্রতিপাদনযোগ্য। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, এইটাতে আমরা টি ইজ ইকুয়াল টু 2 পাই, এইটার ক্ষেত্রে এই কে এর পরিবর্তে আমরা কি পাইলাম এম জি ডিভাইড বাই আর, এম কে মেরে ফেললো, তার ফলে টি ইজ ইকুয়াল টু পাইলাম 2 পাই রুট ওভার এই আরটা উপরে উঠবে, তাহলে আর ডিভাইড বাই জি। আর এইটাই হচ্ছে সেই পর্যায়কাল নির্ণয় করার সূত্র, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর ডিভাইড বাই জি, যেখানে আমরা এই 84.6 মিনিটটা পাবো। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর এর ভ্যালু আমরা সবাই জানি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটারে বসালাম, আর গ্র্যাভিটি হচ্ছে 9.8। তাহলে আবার এখানে যেন আবার গ্র্যাভিটি চেঞ্জ করো না, এই গ্র্যাভিটি তো আসছেই আমাদের মেইন যে জি প্রাইম থেকে। তোমরা আবার ভাবো না যে ভাই গ্র্যাভিটি তো ছিল জি প্রাইম, আপনি এখানে জি এর মান বসাচ্ছেন, জি প্রাইমের মান বসাবেন না, জি প্রাইম তো প্রতিপাদন করেই জি এর মাধ্যমে নিয়ে এসছি আমরা। তাহলে এখানে শুধু এই কয়টার মান বসা দিলে আমরা টি পাবো 84.6 মিনিট। সাপোজ এই রহিম আছে হচ্ছে বাংলাদেশে আর রহিমা আছে হচ্ছে আমেরিকাতে। এই আমেরিকাতে রহিমের ইচ্ছা করলো যে আমি রহিমার সাথে দেখা করে আসবো, তাহলে তার গিয়ে আবার পৃথিবীতে আসতে সময় লাগবে মাত্র 84.6 মিনিট। আর যদি সে শুধু রহিমাকে দেখতে চায়, তাহলে শুধু যেতে চাইলে তখন হবে হচ্ছে এটার অর্ধেক, তখন টি হাফ, তখন এটা হয়ে যাবে হচ্ছে 42.3 মিনিট। এইভাবে আর কি সবচেয়ে ছোট উপায়ে আমরা প্রতিপাদনটা করে দেখালাম, টি ইজ ইকুয়াল টু 84.6 মিনিট। এই আলোচনা করব বইয়ের 2016-17 একটা কোশ্চেন আসছিল এই পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন থেকে। আমি প্রশ্নটাকে একটু সংক্ষেপে লিখছি, আর অনেক কিছু লেখা ছিল। কল্পনা করো যে পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো, একটি বস্তুকে ব্যাস বরাবর ছেড়ে দেওয়া হলো এবং বস্তুটি সরলচন্দ্রিত গতিতে দুলতে থাকলো। কেন্দ্র থেকে 5 × 10⁵ দূরত্বে বস্তুটির ত্বরণ এবং পর্যায়কাল নির্ণয় করো। তো যেহেতু এটা একটা বুয়েটের রিটেন, তো যদি ধরো এটা বোর্ড হয়, তাহলে এই পরিমাণ জায়গায় আমাদের ফাঁকা আছে, এই পরিমাণ জায়গা আমাদের বুয়েট রিটেনে ফাঁকা আছে। এখন এইটুকু জায়গার মধ্যে আমাদের বইগুলোতে যে প্রতিপাদনটা দেওয়া আছে ঘনত্বের সাথে, সেটা অনেক বড় এবং সেটা সময় সাপেক্ষ বিষয়। যেহেতু জায়গাও কম, সময়ও কম, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে একটু আগে যে পর্যায়কালের সাহায্যে বা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স সমীকরণের সাহায্যে যেটা প্রতিপাদন করছি, সেই প্রসেসে করলে তুলনামূলক দ্রুত হবে জিনিসটা এবং জায়গাও কম খাবে।
এটা প্রতিপাদন করে দেখাতে হবে তোমাকে, মাস্ট। শুধু ডিরেক্ট সূত্র লিখে দিলে হবে না, তোমাকে প্রতিপাদন করে দেখাতে হবে যে কিভাবে হয় জিনিসটা। তাহলে দেখো, আবার আমরা পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করব। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করলাম। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করার পর এর কেন্দ্রে গ্র্যাভিটির মান কত হবে আমাদের? 0। এইটাই হবে আমাদের সাম্যাবস্থান। সরল দোলকের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান। এবার বলছে দেখো কত সুন্দরভাবে বুয়েট কোশ্চেনটা করছে। কেন্দ্র থেকে এত দূরত্বে, তাহলে দূরত্বটা তোমাকে মেজার করতে হবে কেন্দ্র থেকে কি পরিমাণ দূরত্বে, কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এটাকে আমরা বলছি আর সরল দোলকের ক্ষেত্রে এটাকে আমরা বলছি হচ্ছে x। আর কেন্দ্র থেকে এই দূরত্বটা দিয়ে দেওয়া আছে প্রশ্নে 5 × 10⁵ মিটার। এই জায়গাটাতে আমাদেরকে বস্তুটির ত্বরণ এবং পর্যায়কাল দুটাই নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে এই দিক বরাবর সরণ ঘটলেও এর ফোর্স কোন দিক বরাবর ঘটবে ভাইয়া? এদিক বরাবর। আর এই ফোর্সটা হবে এখানে, একবারে এখানে এই মাথায় তো গ্র্যাভিটি হচ্ছে জি, কিন্তু এখানে তো গ্র্যাভিটিকে কি ধরনের শিখেছিলাম ভাই আমরা? জি প্রাইম। তাহলে এখানে যদি জি প্রাইম হয় তাহলে এর উপর প্রযুক্ত বল হবে এম জি প্রাইম। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে লিখবো এফ ইজ ইকুয়াল টু এম জি প্রাইম। দেন এফ ইজ ইকুয়াল টু এম থাকলো, এই জি প্রাইমের পরিবর্তে আমরা কি শিখলাম কনসেপ্ট 2 তে? এটা ছিল হচ্ছে জি এক্স বাই আর বা জি আর বাই আর। তুমি জি এক্স ও লিখতে পারো, পরের লাইনে যেহেতু জায়গা শর্ট একবারে লেখো এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি এক্স বাই আর। কিন্তু যখনই তুমি জি প্রাইমের পরিবর্তে জি এক্স বাই আর লিখে ফেলবা তখনই তোমাকে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে মাইনাস, বিকজ দ্য ডিরেকশন অফ এক্স যেদিক বরাবর এই এম জি তার বিপরীত দিক বরাবর। তাহলে এই এফ আর এক্স এর ডিরেকশন পরস্পর বিপরীত দিক হয়ে যাওয়ার কারণে এর সামনে চলে আসলো হচ্ছে আমাদের একটা মাইনাস। তাহলে এবার এফ ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি এম এ, তাহলে এম এর পরিবর্তে এখানে মাইনাস এম ইন্টু জি এক্স বাই আর। এম কে মেরে ফেললো, তার ফলে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি এক্স ডিভাইড বাই আর। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি হচ্ছে 9.8 আর এক্স প্রশ্নে দিয়ে দেওয়া আছে 5 × 10⁵, আর আর হচ্ছে আমরা সবাই জানি 6.4 × 10⁶। তাহলে এখান থেকে আমাদের ত্বরণের মান চলে আসবে। ত্বরণের মান কত আসে দেখি, ক্যালকুলেটর করে দিই। তাহলে ত্বরণের মান আসবে হচ্ছে 9.8 × 5 × 10⁵ ডিভাইড বাই 6.4 × 10⁶। তাহলে এটা আসলে হচ্ছে -765 -0.765 মিটার/সেকেন্ড স্কয়ার। তো তোমাদের বইগুলোতে সেম উত্তরই আছে কিন্তু মাইনাস দেওয়া নেই। অবশ্যই আমরা ত্বরণে মাইনাস দিব, কারণ ত্বরণ সরণের বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে এখানে ত্বরণ আসলে হচ্ছে -0.765। এরপরে আমাদের এর পর্যায়কাল বের করতে বলছে। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে এফ এফ মিলে গেল, মাইনাস মাইনাস মিলে গেল, কিন্তু এটা বইটা তো একটু দেখাই দিতে হবে যে 1 ও 2 তুলনা করে পাই, এইটুকু একটু লিখতে হবে। তাহলে এবার 1 আর 2 যদি তুলনা করি, দেখো এফ এফ মিলে গেল, মাইনাস মাইনাস মিলে গেল, এক্স এক্স মিলে গেল। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? কে ইজ ইকুয়াল টু লেখা যাবে এম জি বাই আর। এরপরে আমরা সরল ছন্দিত গতি, যেহেতু বলেই দিছে প্রশ্নে সরল ছন্দিত গতিতে দুলতে থাকলো, তাহলে সরল ছন্দিত গতির ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2π√m/k এটা বসাই দিতে পারি। অ্যাকচুয়ালি বইয়ে চাচ্ছিল যে তুমি এটা বসাও, তাছাড়া তো অযথা ওরা সরল ছন্দিত গতিতে দুলতে থাকলে এই কথাটা লিখবে না। ওরা চাচ্ছে তুমি এইভাবে প্রতিপাদনটা করো যাতে তোমার ওইটুকু স্পেসের মধ্যে হয় এবং সময় সাপেক্ষও হয় জিনিসটা। তাহলে এখানে 2π√m ডিভাইড বাই এই কে এর পরিবর্তে আমরা কি বের করছি? এম জি বাই আর। তাহলে এম কে মেরে ফেললো, তার ফলে টি ইজ ইকুয়াল টু থাকলো 2π√, এই আরটা উপরে চলে যাবে, জিটা নিচে আসবে আমরা জানি। তাহলে এই যে টি ইজ ইকুয়াল টু 2π√, আর এর ভ্যালু হচ্ছে 6.4 × 10⁶, গ্র্যাভিটি হচ্ছে 9.8। আর এইটুকুর ক্যালকুলেশন অলরেডি আমরা করছি আমাদের মেইন কনসেপ্টে, যেটা আসে হচ্ছে 84.6 মিনিট। দ্যাটস অল। তাহলে আমাদের প্রশ্নে যে দুটো চেয়েছে, বলছে এত দূরত্বে বস্তুটির ত্বরণ। এই যে দেখো এত দূরত্বে বস্তুটির ত্বরণ, আমি তোমাকে বলছিলাম যে ত্বরণও দিতে পারে, তাই দেখো ত্বরণ দিয়ে দিছে, ত্বরণ আমরা বের করে দিছি। আর বলছে পর্যায়কাল নির্ণয় করে, এই যে দেখো পর্যায়কাল নির্ণয় করছি। অল্প স্পেসের মধ্যে পুরো জিনিসটা হয়ে গেল। এইটুকু আই থিঙ্ক তোমাদের বইতে ইজিলি লেখা যাবে এবং বেশি সময় লাগলো না আমাদের। কিন্তু আমরা যদি এটা ঘনত্বের প্রতিপাদন দিয়ে, ঘনত্বের সম্পর্ক দিয়ে যদি প্রতিপাদন করতে যাইতাম, তাহলে মোটামুটি বেশ বড় হতো জিনিসটা এবং সময় সাপেক্ষও হতো। তো এটা হচ্ছে আমাদের বইয়ের 2016-17 আসা একটা কোশ্চেন।
খুব সহজ, খুব সিম্পল। আই থিঙ্ক তোমাদের পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খননের কনসেপ্টটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যে কোনো অ্যাঙ্গেলে যদি খনন করা হয়, সুড়ঙ্গটা যে কোনো অ্যাঙ্গেলে খনন করা হয়, সেক্ষেত্রেও দেখব